করি দেখেন, এখানে প্রথমে যে প্রশ্নটা এসেছে দেখেন, যে দেওয়ানি কার্যবিধির 6 ধারা অনুসারে কোন আদালতের এখতিয়ার কিসের দ্বারা সীমাবদ্ধ থাকে। তো এখানে যে অপশন গুলো আছে এর মধ্যে উত্তর হবে আর্থিক মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে। 6 ধারায় তো পিকুনিয়ারি জুরিসডিকশন বলছে। 6 ধারা মনে আছে আপনাদের, যে প্রতিটি দেওয়ানি আদালত তাদের আর্থিক এখতিয়ারের সীমার মধ্যে থেকে বিচার করবে। তাহলে সীমা কিসের মধ্যে তারা সীমাবদ্ধ থাকে? আর্থিক মূল্য। আচ্ছা, 2 নাম্বার প্রশ্নটা দেখেন, এটা আমরা পড়ি নাই। ধারা 7 অনুযায়ী স্মল কজ কোর্ট নিচের কোন ডিক্রিটি জারি করতে পারে না। এখন স্মল কজ কোর্ট আসলে কি? ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত হলো কি? ধরেন যে সকল মামলার দেওয়ানি মামলার মূল্যমান 20,000 টাকা পর্যন্ত, কত টাকা? 20,000 টাকা। যে সকল দেওয়ানি মামলার মূল্যমান 20,000 টাকা পর্যন্ত, সেই সকল মামলা বিচার করে ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত। তো যেরকম আপনাদের মনে আছে কিনা যে ফৌজদারি কার্যবিধিতে আমরা পড়েছিলাম যে 5 লক্ষ টাকা পর্যন্ত কোনো ওই চুরির বা অন্য কোনো মামলার মূল্যমান, চোরাই মালের মূল্য হলে হবে কি? সামারি ট্রায়াল। সামারি ট্রায়াল। দেওয়ানি মামলার মূল্যমান যদি 20,000 টাকা পর্যন্ত হয়, হবে ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত। এখন ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত কে? ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত, এই আইনটা হলো 1887 সালের আইন। এই আইন হচ্ছে আপনার সহকারী জজ, তার বর্তমানে সিভিল জজ, সিনিয়র সিভিল জজ আর যুগ্ম জেলা জজ, এরা তিনজনই ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে গণ্য হবে। তো এখানে বলছে যে স্মল কজ কোর্ট নিচের কোন ডিক্রিটি জারি করতে পারে না? উনি স্থাবর সম্পত্তির ডিক্রি জারি করতে পারে না। ওই জায়গায় বলা আছে, 7 ধারায় বলা আছে যে স্থাবর সম্পত্তির ডিক্রি জারি করতে পারে না। অতঃপর দেওয়ানি কার্যবিধি 7 ধারা অনুসারে স্মল কজ কোর্টের ক্ষেত্রে নিচের কোন ধারাগুলোর প্রয়োগ নিষিদ্ধ? এখানে বলছে 91 আর 92। 91 92 তে আসলে যে আপনার যে পাবলিক নুইসেন্স, আর একটা আছে হচ্ছে কি আছে, পাবলিক নুইসেন্স আর একটা কি, যাই হোক সামনে গিয়ে পড়বো। এই ধারাগুলো প্রযোজ্য না, ওই 7 ধারাই বলা আছে। চলে আসে 4 ধারায়, দেখেন 4 নম্বরে, সরি, কোন আদালত এমন কোন মকদ্দমার বিচার অগ্রসর করবে না যার বিচার্য বিষয়ে পূর্বে দায়েরকৃত অন্য একটি মকদ্দমায় প্রত্যক্ষ বা পরোক্ষ প্রত্যক্ষ ও সারভূতভাবে বিচার্য। বলতেন বিচার্য, বিচার্য, বিচার্য মানে কি? বিচার কার্য চলমান, এই কারণে 10 ধারা। 5 নাম্বার দেখেন, ধারা 11-এর অধীনে পূর্ববর্তী মকদ্দমা বলতে কি বোঝায়? 11 ধারায় তো নরমালি আছে কি? রেস জুডিকাটা। এখানে পূর্ববর্তী মামলা বলতে বোঝাচ্ছে যে মকদ্দমাটি আগে নিষ্পত্তি হয়েছে। অনেকে অথবা দাগাইছেন যে মকদ্দমাটি আগে দায়ের করা হয়েছে, বাট এই জায়গা পূর্ববর্তী মামলা বলতে কি বোঝাবে? যে মামলাটি আগে নিষ্পত্তি হয়েছে। 11 ধারার ব্যাখ্যা পড়লে বুঝতে পারবেন। 6 নাম্বার দেখেন, আরজিতে দাবিকৃত কোন প্রতিকার ডিক্রিতে স্পষ্টভাবে মঞ্জুর না করা হলে ধারা 11 উদ্দেশ্যে তা কি বলে গণ্য হবে? না মঞ্জুর, বা মানে আপনি আরজিতে যা চাইছেন আপনার তা দেয় নাই, তাহলে ধরে নিয়ে হবে এটা না মঞ্জুর বা কি প্রত্যাখ্যাত। 7 নাম্বার দেখেন, ধারা 12 অনুসারে কোন বিধানে বাড়িত থাকলে বাদী নতুন মকদ্দমা দায়ের করতে পারে না, কিসের ভিত্তিতে? এটা 12 ধারা আমরা জাস্ট আপনাদের পড়াইছিলাম পার টু ফার্দার সুট। তো ওখানে ওই ব্যাখ্যা দিছিলাম একই কজ অফ অ্যাকশন। আপনার বোঝা উচিত ছিল ওই যে একজনের কাছে 5 লাখ টাকা পান, আমি যদি 3 লাখের আদায়ের মামলা করি, বাকি 2 লাখ আদায়ের মামলা পরে কি করা যাবে না? তাহলে দুইটা কিন্তু সেম কজ অফ অ্যাকশন। মানে আপনার একসাথে কতই চাওয়া উচিত ছিল? 5 লাখ। যদি প্রথমে 3 লাখ চান, পরে আর 2 লাখ চাইতে পারবেন না। 8 নাম্বার, ধারা 13 অনুযায়ী বিদেশি রায় কয়টি ক্ষেত্রে চূড়ান্ত বলে গণ্য হয় না? এটা আমরা আপনাদের পড়াই নাই, 6টি ক্ষেত্রে। 9 নাম্বার দেখেন, আদালত বিদেশি রায়ের প্রত্যায়িত কপি উপস্থাপন করলে তা কি অনুমান করবে? ওই যে প্রিজাম্পশন এস টু ফরেন জাজমেন্ট, বিপরীত কোনো প্রমাণ না থাকলে রায়টি ঠিকঠাক আছে, তো রায়টি উপযুক্ত একটি সম্পন্ন আদালত কর্তৃক প্রদত্ত হয়েছে বলে কি হবে? গণ্য হবে। 10 নাম্বার, কোন ধারায় বলা হয়েছে যে বিদেশি রায়ের প্রত্যায়িত অনুলিপি দাখিল করলে আদালত ধরে নিবে যে এটি উপযুক্ত একটি সম্পন্ন আদালত দিয়েছে? কত ধারায়? 14 ধারা। এবার আসেন আমরা সমস্যামূলক প্রশ্নে আসি। 11 নাম্বার, ক ঢাকায় একটি চুক্তি করলো এবং খ হচ্ছে বিবাদী সিলেটে বসবাস করে, চুক্তি ভঙ্গ হলে কোথায় মামলা হবে? দেখেন এই জায়গায় সিলেটে বসবাস করে আর চুক্তি করছে কোথায়? ঢাকায়। তো ঘটনা ঘটছে কোথায়? ঢাকায়। আর বিবাদী বাস করে কোথায়? সিলেটে। তাহলে মামলা হবে কোথায়? ঢাকা অথবা সিলেটে। 20 ধারা লেখেন, 20 ধারা। এই যে এটা হলো কত ধারার প্রশ্ন? গতকালকার প্রশ্ন পান নাই? কত ধারার প্রশ্ন বলেন?
12 নম্বর প্রশ্নটা মকদ্দমার স্থানীয় এখতিয়ার বা টেরিটোরিয়াল জুরিডিকশন। টেরিটোরিয়াল মানে আঞ্চলিক, আঞ্চলিক এখতিয়ারও যায়, স্থানীয় এখতিয়ারও তাই। সংক্রান্ত আপত্তি কখন তুলতে হবে? সম্ভাব্য প্রথম সুযোগে বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। ঠিক আছে। 13 নম্বর দেখেন, 21 ধারা মূলত কোন নীতিকে সমর্থন করে? এটা একটা দারুণ প্রশ্ন। 21 ধারা মূলত কোন নীতিকে সমর্থন করে? এটা হচ্ছে ওয়েবার। ওয়েবার মানে কি? ওয়েবার মানে হচ্ছে অধিকার ত্যাগ বা আপত্তি মওকুফ। মানে আপনি আপত্তি তুলতে হবে বিচারিক আদালতে। যদি বিচারিক আদালতে আপনি আপত্তি না করেন তাহলে আপিল আদালতে গিয়ে আর আপত্তি করতে পারবেন না, তাহলে ধরে নেওয়া হবে ওই আপত্তি, ওই অধিকার আপনি কি ত্যাগ করছেন। এটা তাই বোঝাচ্ছে। রেস জুডিকাটা তো বুঝেন যে একই মামলা একবার নিষ্পত্তি হলে পরের বার করা যাবে না। এস্টফেল হলো যে কাজ বা যেটা আপনি অলরেডি একজনকে বিশ্বাস করাইছেন, পরবর্তীতে সেটার অস্বীকার করতে পারবেন না, এটা হলো এস্টফেল। সাবজুডিস তো বুঝি যে একই মামলা মানে যদি দুই জায়গা চলমান থাকে, পরেরটা স্থগিত থাকবে আর প্রথমটা চলবে। আর ওয়েভার মানে হচ্ছে দাবি ত্যাগ করা, দাবি ত্যাগ করা। তাহলে 21 ধারা অ্যাকচুয়ালি আছে কি? 21 ধারায় আছে এখতিয়ার সম্পর্কে আপত্তি। এখতিয়ার সম্পর্কে আপত্তি, ওই জায়গায় এখতিয়ার সম্পর্কে আপত্তি করতে হবে কোন আদালতে? বিচার আদালতে। কখন? সম্ভাব্য প্রথম সুযোগে অথবা কি বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। কিন্তু পরে একটা কথা বলা আছে, আপিল বা রিভিশন আদালতে দাবি করা যাবে না। যদি আপিল বা রিভিশন আদালত দেখে যে আপনি বিচারিক আদালতে কোনো দাবি করেন নাই, তাহলে আপিল বা রিভিশন আদালতে কোনো দাবি করা যাবে না। এই জন্য বলছে যে কোন নীতিকে সমর্থন করে ওয়েভার। 14 নম্বর দেখেন, আর্থিক এখতিয়ার সংক্রান্ত আপত্তি তোলার ক্ষেত্রেও কি 21 ধারার অনুরূপ নীতি প্রযোজ্য? হ্যাঁ, 21 ধারা অ্যাকচুয়ালি দুইটা এখতিয়ারের ক্ষেত্রে প্রযোজ্য। একটা হলো কি কি বলেন? আঞ্চলিক এখতিয়ার আর আর্থিক এখতিয়ার। আঞ্চলিক এখতিয়ার আর আর্থিক এখতিয়ার। 15 নম্বর দেখেন, 24 ধারা অনুযায়ী আদালত কিভাবে মোকদ্দমা স্থানান্তর ক্ষমতা প্রয়োগ করতে পারে? 24 ধারা তো এটা সবার জানা উচিত, যে কোনো পক্ষের আবেদনে অথবা কি স্বপ্ননোদিত হয়ে। 16 নম্বর দেখেন, স্থাবর সম্পত্তির সাথে বকেয়া ভাড়া বা মুনাফা আদায়ের মোকদ্দমা দায়েরের সাধারণ নিয়ম কি? এটা 16 ধারা। স্থাবর সম্পত্তি যে জায়গায়, মামলা কি সে জায়গায়। 17 নাম্বার, ক সিলেটে ক্ষয়ের কাছ থেকে টাকা ঋণ নিয়ে তার সুনামগঞ্জের একটি জমি বন্ধক রাখে। তাহলে ঋণ নিছে কোথা থেকে? সিলেটে। জমি, তার যে জমি, এটা জমির অবস্থানে কোথায়? সুনামগঞ্জে। চুক্তির শর্তের ভঙ্গ কারণে ফরক্লোজারের বা বিক্রয়ের কোথায় মামলা করতে পারে? অথবা সিলেটে, কারণ টাকা নিছে এক জায়গা থেকে আর সম্পত্তি অবস্থিত আর এক জায়গায়। এই দুই জায়গার যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। কত ধারা? 16 ধারা। 18 নম্বর, ক দাবি করে যে ময়মনসিংহে অবস্থিত ক্ষয়ের জমির উপর দিয়ে তার চলাচলের অধিকার আছে। তার অধিকার নির্ধারণের মোকদ্দমা কোথায় দায়ের করবে? ময়মনসিংহে। জমি যে জায়গায়, মামলা সে জায়গায়। 16 ধারা, এটাও 16 ধারা। বুঝছেন? তারপরে দেখেন 19 ধারা একটা দারুণ প্রশ্ন। এটা আপনার ক এর রংপুরে একটি বাগান আছে। কোথায় আছে? রংপুরে। হ্যাঁ, ক এর রংপুরে একটি বাগান আছে। ঢাকার বাসিন্দা খ রংপুরে গিয়ে বাগানের গাছ বেআইনি ভাবে কি করে কেটে ফেলে। ব্যক্তিগতভাবে আনুগত্যের বিকল্প বিবেচনা না করলে ক্ষতিপূরণের মোকদ্দমা 16 উয়া অনুযায়ী কোথায় হবে? এই যে স্থাবর সম্পত্তির ক্ষতি করছেন, স্থাবর সম্পত্তি যে জায়গায়, মামলা কি সেই জায়গা কি হবে? রংপুরে। ঢাকা কেন বলবেন? আপনার ব্যাখ্যা দেন, বলেন। এই কথা বলেন লুৎফর সাহেব, আপনার ঢাকা কেন মনে আসলো? আপনার যুক্তি বলেন, নাহলে তো আপনি পরবর্তীতে ওই ঢাকাই বলবেন। ঢাকা কেন মনে আসলো বলেন, দ্রুত বলেন। সেটা তো বুঝলাম, বাট আপনার মনে ঢাকা কেন আসলো এটুকু বলেন। হ্যাঁ, আচ্ছা 20 নম্বর দেখেন, ক এর নোয়াখালীর জমিতে খ বেআইনি ভাবে প্রবেশ করতে চায়। ক একজন ব্যক্তি, তার জমি কোথায়? নোয়াখালী। খ ঢাকায় ব্যবসা করে, তাহলে জমি কোথায়? নোয়াখালীতে। আর ব্যবসা করে কোথায়? বিবাদী কোথায়? ঢাকায়। ক যদি শুধু চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে চাই, যা এই লাইনটা আন্ডারলাইন করেন, যা ক্ষয়ের ব্যক্তিগত আনুগত্য দিয়ে কার্যকর করা সম্ভব, তবে মামলা কোথায় করা যাবে?
নোয়াখালী বা ঢাকা তো আপনি আবেগে বলে দিলেন, কোন ধারায় বললেন আমার ব্যাখ্যা দিয়ে বোঝান। স্থাবর সম্পত্তি তো অবস্থিত তো নোয়াখালীতে, নোয়াখালীর বাড়িতে আমি ঢুকাইতে চাই না, তাহলে মামলা তো নোয়াখালীতেই হওয়ার কথা। ঢাকা হয়তো বা আপনি আবেগে তাকাইছেন, অনেকের হইছে নোয়াখালী বা ঢাকা, কিন্তু ঢাকায় জায়গা কেন আসবে এটা আমার ব্যাখ্যা দেন। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে বিবাদীর বাড়ি কোন জায়গায় তাকে আমার জানার দরকার আছে না? স্থাবর সম্পত্তির ক্ষেত্রে দেখবো কোথায় স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা, সে জায়গাটা তো 16 ধারা, কিন্তু এই জায়গা তো স্থাবর সম্পত্তি নোয়াখালীতে, বিবাদের বাড়ি ঢাকায়, কিন্তু মামলা নোয়াখালীও করা যাবে ঢাকাও করা যাবে, কেন? তো থাকলো সমস্যা কি? এই কি ক্ষতিপূরণের মামলা? ব্যক্তিগত আনুগত্য কি বলেন? ব্যক্তিগত আনুগত্য কি অনেকে না বুঝে হয়েছে, কিন্তু ব্যাখ্যা তো আপনি জানেন না। বোঝেন নাই বলেই তো আমি বুঝাইতে চাচ্ছি। এখন আপনারা যারা উত্তর সঠিক দিয়েছেন তারে ব্যাখ্যা জিজ্ঞেস করতেছে যে কি বুঝে আপনার এটা হলো। আচ্ছা শুনেন, এটাও 16 ধারা, এই প্রশ্নটাও কোথায় 16 ধারা। এখন 16 ধারা কেন, এ জায়গায় একটা কথা আছে, যা যা ক্ষয়ের ব্যক্তিগত আনুগত্য দিয়ে কার্যকর করা সম্ভব। ব্যক্তিগত আনুগত্য মানে কি? মানে তারে ওই জমিটা সরাসরি তার দলিল করে দেওয়া লাগবে না, বা ব্যক্তিগত আনুগত্য মানে হলো এমন কাজ যে তার সরাসরি যদি মানে ওই বাড়িতে না গেলেই হলো। যদি এই মামলাটা এরকম হতো যে দখল ফিরাই দিতে হবে, ধরেন মামলাটাও তো দখল ফিরাই দিতে হবে, তাহলে বিবাদীর বাড়ি কোন জায়গায় তাই আমার দরকার ছিল না, স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলাও সেই জায়গায়। কিন্তু এই জায়গায় একটা জিনিস দেখেন, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা কেন করে জানেন? চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা যদি কেউ আপনারা কি দেয়, হুমকি দেয়, আপনারা যদি কেউ বেদখলের হুমকি দেয়, তখন মামলা করে লাগে কিসের? চিরস্থায়ী নিষেধাজ্ঞার। তো এক্ষেত্রে এই যে যে জমিটা কার দখলে আছে? খয়ের দখলে আছে। মামলা করছে কার বিরুদ্ধে? খয়ের বিরুদ্ধে। খ কি জমির দখলে আছে? তাহলে এই জায়গায় আদালত জাস্ট খরে নিষেধ করলেই হচ্ছে যে তুমি ওই জমির কাছে যাবা না। তো এই ক্ষেত্রে ক্ষয়ের কিন্তু কোনো এই ডিগ্রি যদি কর পক্ষে কার্যকর করতে চায়, তাহলে ক্ষয়ের কিন্তু কোনো কিছু করা লাগে না, জাস্ট ওই জায়গা কি না গেলেই হলো। এই কারণে বলছে যে ক্ষয়ের ব্যক্তিগত আনুগত্য দিয়ে কার্যকর করা সম্ভব, মানে সে যদি নিজে নিজে বলে যে আমি আর যাব না, তাইলেই হচ্ছে। এই জায়গায় আলাদা দলিল করে দেওয়া লাগতেছে না, দখল ছাড়া লাগতেছে না, কিছুই লাগতেছে না। বুঝতে পারছেন? তাহলে এই জন্য 16 ধারায় আরেকটা ব্যাখ্যা আছে যে যে ক্ষেত্রে ব্যক্তিগত আনুগত্য দিয়ে কার্যকর করা সম্ভব, তাহলে স্থাবর সম্পত্তি যে জায়গা সে জায়গাও করা যায়, আবার বিবাদী যে জায়গা বাস করে সেখানেও বাস করা যায়। এত ব্যাখ্যা যদি না বুঝেন, তাহলে জাস্ট মনে রাখেন, স্থায়ী নিষেধাজ্ঞার মামলা যে জায়গা সম্পত্তি অবস্থিত সে জায়গাও করা যায়, আবার কি যে জায়গা বিবাদী বাস করে সে জায়গাও করা যায়। এটাও কত ধারা? 16 ধারা। এখন যারা বুঝেন নাই তাদের আবার বলি, ধরেন আমি একজনের কাছে, আমি এই বাড়ির মালিক, এখন আমি বেদখল হয়েছি শাকিল কর্তৃক, এখন আমি যদি মামলা করি, তাহলে আদালত শাকিল দিয়ে উঠাইয়া এই জমি আমার বুঝাই দিবে নাকি? শাকিল দিয়ে জায়গা থেকে কি করতেছে? উৎখাত করতেছে। বাট এই ক্ষেত্রে যিনি বিবাদী, তার তো কিছু করা লাগতেছে না, সে শুধু কি থাকবে? বিরত থাকবে যে আমি এটা করতেছি না। এই কারণে জাস্ট বলতেছে যে জায়গায় স্থাবর সম্পত্তি আছে বা বিবাদী যেখানে আসে সে জায়গায় মামলা করা যাবে। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, 21 দেখেন, দেওয়ানি কার্যবিধির 16 ধারাটি আইন শাস্ত্রের কোন নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? 16 ধারা মেইন কথা কি? জমিতে জায়গা মামলা সে জায়গা, তাহলে লেক্স সিটাস এটার অর্থ হলো যে যে জায়গায় অবস্থিত সে জায়গা। লেক্স পরিমাণ হলো আদালত যে জায়গায় মামলা সে জায়গা। রেস জুডিকাটা মানে তো বুঝেন, রেস জুডিকাটা মানে কি? হ্যাঁ, তো এই জন্য উত্তর হচ্ছে যে এটা ক হবে, ক। হ্যাঁ, নিচের কোনটি ডিক্রির অন্তর্ভুক্ত নয়? আরজি খারিজ ডিক্রি, 144 ধারা প্রশ্ন নির্ধারণ ডিক্রি, ডিফল্টের কারণে খারিজ আদেশ। ডিফল্ট মানে ধরনের তদবির করে নাই না, মানে হাজির হয় নাই, তাহলে মামলা খারিজ আদেশ কিন্তু ডিক্রি না।
চূড়ান্ত ডিক্রিও একটা কি ডিক্রি, তো সেই হিসেবে আপনার পারা উচিত ছিল। বৈধ প্রতিনিধি বলতে কাকে তাকে বোঝায় যে, এই যে দেখেন এটাও দারুণ প্রশ্ন। বৈধ প্রতিনিধি বলতে আমরা জাস্ট করছি মৃত ব্যক্তির এস্টেট বা সম্পত্তির কি আইনগত প্রতিনিধি, এটা আমরা পড়ছি নাকি? আচ্ছা, গ নাম্বারটা দেখেন, যার উপর মৃত ব্যক্তির সম্পত্তি অর্পিত হয়, এটাও কি উত্তর হয়? তাহলে ক হয় আবার কি গ হয়। আর খ, যে মৃত ব্যক্তির সম্পত্তিতে অনধিকার হস্তক্ষেপ করে। অনধিকার হস্তক্ষেপ মানে হলো এই 2-12 একটা কথা আছে। কথাটা হলো কিরকম, ধরেন আমার আবুল হোসেন খানের সম্পত্তি, এখন আবুল হোসেন খানের সম্পত্তি, আবুল হোসেন খান মারা গেছে, বেআইনি ভাবে দখলে আছে নির্মল। বেআইনি ভাবে দখলে আছে কে? নির্মল। কিন্তু নির্মল আবুল হোসেন খানের কোনো উত্তরাধিকারী না, কিন্তু দখলে আছে কে? নির্মল। এখন আবুল হোসেন খানের কাছে একজন 5 লাখ টাকা পায়, 5 লাখ টাকা পায়। এখন আবুল হোসেন খান তো কি হয়ে গেছে, মারা গেছে। এখন ওই ব্যক্তি বাদী হয়ে মামলা করবে নির্মলের বিরুদ্ধে। কেন? যদিও সে বেআইনি ভাবে দখলে আছে, কিন্তু কার সম্পত্তিতে দখলে আছে? আবুল হোসেন খানের। এই জন্য বলছে যে মৃত ব্যক্তির সম্পত্তিতে অনধিকার কি করে হস্তক্ষেপ করে। বুঝছেন? এটা উত্তর হবে। আচ্ছা 24 দেখেন, বুঝেন নাই বোধহয়। আচ্ছা, পেশায় প্রশ্ন এবং অনেক গভীরের প্রশ্ন। দেখেন 24 নাম্বার দেখেন, সরকারি স্বার্থ রক্ষার্থে কোন আইনের লঙ্ঘন প্রতিরোধ করা দায়িত্ব যিনি 2-17 অনুযায়ী কি? এটার উত্তর হবে পাবলিক অফিসার। পাবলিক অফিসার। 25 নাম্বার দেখেন, 19 ধারা অনুসারে বিবাদীর বাসস্থানের পাশাপাশি আর কোন স্থানে বিবাদীর উপস্থিতির কারণে সেখানে মামলা দায়েরের সুযোগ আছে। আর কখন? যেখানে বিবাদী কি করে? ব্যবসা পরিচালনা করে, ক্যারিস অন বিজনেস। যেখানে বাদী ব্যবসা পরিচালনা করে, যেখানে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এটা না, যেখানে বিবাদী কি করে? ব্যবসা করে। 26 দেখেন, দেওয়ানি কার্যবিধি 1908 22 ধারা অনুসারে যদি একাধিক বিবাদী থাকে, তাদের মধ্যে একজন স্থানান্তর আবেদন করতে চান, তবে কি করতে হবে? 22 ধারা মোটামুটি আপনার জানা, কিন্তু তারপরে এমন প্রশ্ন আসছে মনের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে, এটা কি হবে? ঠিক আছে, তো আমরা তো জানি যে ধরেন বিবাদী হলো একজনের কথা বলছি, কিন্তু বিবাদী যদি 2 জন হয়, 5 জন হয়, এখন একজন যাইতেছে আর একজন, তাদের কি হবে? সেটা বলছে বাদী সহ অপর বিবাদীদেরও কি দিতে হবে? নোটিশ দিতে হবে। মানে আমি যদি স্থানান্তর করতে চাই, আমি বাদী একজন আর বাকি 4 জন, সরি আমি তো বিবাদী, বিবাদী ধরেন 5 জন, আমি মামলা স্থানান্তর আবেদন করছি 1 নম্বর বিবাদী, তাহলে বাকি 2 3 4 5 ওদেরও কি দিতে হবে? নোটিশ দিতে হবে। আর যে বাদী তারেও নোটিশ দিতে হবে। 27 নম্বর, শুধুমাত্র বিবাদী মামলা স্থানান্তর আবেদন করে, শুধুমাত্র বিবাদী। এই জায়গা অনেকে হয়তোবা দুইটা দেখাইছেন, 22 আর 24। এই জায়গা হবে কত জানেন? 22। কেন 22 হবে? শুধুমাত্র বিবাদী। 28 নম্বর দেখেন, দেওয়ানি কার্যবিধির কত ধারায় রেস সাবজুডিস নীতিতে প্রতিফলিত হয়েছে? কত ধারা? রেস সাবজুডিস কত? 10। এটা ভুল গেছে কার? 10 ঠেলে দেন সব রেস কি নীতি? রেস সাবজুডিস। নিম্নের কোন মামলাটি একাধিক আদালতে দায়েরের সুযোগ আছে? দেখেন কোন মামলাটি একাধিক আদালতে দায়েরের সুযোগ আছে? অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ আর বন্ধকি সম্পত্তি পুনরুদ্ধার। এই দুইটা উত্তর হবে কত? খ আর ক। 30 নাম্বার, দেওয়ানি প্রকৃতির মামলা আমলে নেওয়ার বিধান আছে কত ধারা? আমলে নাই 9 ধারা। রায় সম্পর্কে আলোচনা করছে কততে? 2-9 আদেশে বলছে, 2-9 ধারা বলছে। কত ধারা? 33 ধারায়। 33 ধারায় বলা আছে যে আগে দেয় রায়, পরে দেয় ডিক্রি। আপনারা 2-9 দেখে 33 দেখে ক আর খ দেখাইছেন, বা শুধু 2-9 দেখাইছেন। আচ্ছা 32 নাম্বার দেখেন, বিধি প্রণয়ন কমিটিতে সুপ্রিম কোর্টের কতজন অ্যাডভোকেট থাকতে পারে? এটার উত্তর হবে 2 জন। দেওয়ানি কার্যবিধি 1908 2-3 ধারা অনুসারে ডিক্রিদার বলতে কাকে বোঝায়? ডিক্রিদার বলতে বোঝায় যার পক্ষে ডিগ্রি পাস করা হয়েছে, এটাও বোঝায় যার পক্ষে জারিযোগ্য কোনো আদেশ দেওয়া হয়েছে, এটাও বোঝায়। তাহলে উত্তর হচ্ছে ক খ। নিম্নের কোনটি কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স নয়? অতিরিক্ত জেলা জজ। দেওয়ানি কার্যবিধি 1908 2-1 ধারায় কোর্ট বলতে নিম্নের কোনটিকে বোঝাবে? কোর্ট বলতে বোঝাবে কি? রুলস। দেওয়ানি কার্যবিধি 1908 কোন ধারায় প্লিডার মিন্স? প্লিডার মিন্স এনি পারসন এন্টাইটেলড টু অ্যাপিয়ার এন্ড প্লিড ফর অ্যানাদার ইন কোর্ট। প্লিডার আছে কত? 2-15। আর যদি বলতো গভর্নমেন্ট প্লিডার তাহলে কত? 2-7। নিম্নের কোনটি সাবস্ট্যান্টিভ প্রকৃতির? আমি কিন্তু গতকাল ক্লাসে প্রথমে এটা আলোচনা করছিলাম, যার মাথায় আছে সে পারছেন যে ধারাগুলো সাবস্ট্যান্টিভ নেচারের আর আদেশগুলো কি প্রসিডিউরাল নেচারের। তাহলে এই জায়গায় সাবস্ট্যান্টিভ প্রকৃতির কোনটা?
দেওয়ানি কার্যবিধির ধারাসমূহ। 38 নম্বর, বিধি প্রণয়ন কমিটিতে হাইকোর্টের অধীনস্থ দেওয়ানি আদালতের কতজন বিচারক থাকবে? হাইকোর্টের বিচারক থাকবে, অধীনস্থ আদালতের বিচারক থাকবে একজন। দেওয়ানি কার্যবিধি 2-17 ধারায় উল্লিখিত পাবলিক অফিসার কয় ধরনের হয়? 8 ধরনের। 8 ধরনের। আর 16 ধারার শর্ত অনুসারে সম্পত্তি যেখানে অবস্থিত তার বাইরে আর কোথায় মোকদ্দমা দায়ের করা যায়? এখানে বিবাদী যেখানে প্রকৃতপক্ষে স্বেচ্ছায় বসবাস করে, বিবাদী যেখানে ব্যবসা করে, বিবাদী যেখানে ব্যক্তিগত লাভের জন্য কাজ করে, উপরে সবগুলো। এখন ওই যে একটু আগে নিষেধাজ্ঞার কথা বললাম না, সেই ক্ষেত্রে ঠিক আছে। আপনার